ওই বেটির ঘরে বেটি, গোসল করতে গিয়া মোর সোসনি, বাইর হ কইতাছি। তুই একলাই গোসল করতি, আর মানুষে করতো না? এক্ষুনি বাইর হ। সেথায় উপস্থিত নারীরা বেশ খেপেছে, উচ্চস্বরে মনের ক্ষোভ প্রকাশ করে চলেছে। শুরু হয়েছে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক। উক্তি সজল নয়নে তাকিয়ে এ কোথায় এসে পড়ল সে? সামান্য গোসল করা নিয়ে অশান্তি হচ্ছে, এসব যে সে কশ্মীর কালেও দেখেনি। এমনিতেই তেজস্বী রৌদ্রের উত্তাপে প্রাণ ওষ্ঠাগত, এর ওপর ওয়াশরুমের অবস্থা ভালো না, বেশ নোংরা পরিবেশ। গোসল করতে গেলে ঘৃণায় নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে চায়। কোনো মতে ঢুকিয়ে যথাসম্ভব দ্রুত গোসল করে আসে সে। এখন গোসল করতে এসে অশান্তি সহ্য করতে হবে। সে যে লোকের কটু বাক্যে বড় ভয় পায়। উক্তি না পারছিল কিছু বলতে, না পারছিল সহ্য করতে। অপারগ মেয়েটি একটিবারের জন্য বলতে পারল না, তোমরা থামো, শুধু শুধু ঝগড়া করো না। বোবা মেয়েটি কিছু বলতে পারল না, নিজের মতো করে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে ওদের থামতে অনুরোধ করছিল। তবে তা কেউ লক্ষ্য করলো না, সবাই তো নিজেদের মতো ঝামেলা করতে ব্যস্ত। ঠিক সে মুহূর্তে ওয়াশরুমে থাকা মহিলাটি গোসল সেরে বেরিয়ে এলো। এতে এক মুহূর্তের জন্য থামলো চলমান ঝগড়াঝাটি। উক্তি বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল, শুকরিয়া আদায় করলো মহান রবের। তবে আফসোস, আরেক দফে ঝামেলা তৎক্ষণাৎ আরম্ভ হয়ে গেল। জোরদারে ঝামেলার সূত্রপাত করলেন ওয়াশরুম থেকে বেরিয়ে আসা সে মহিলা। ব্যাস, লেগে গেল তুমুল ঝগড়া। চুলোচুলি হাতাহাতি সময়ের ব্যাপার মাত্র। উক্তি আর সহ্য করতে পারছিল না। দুহাতে যথাসম্ভব শক্ত করে কান চেপে ধরল মেয়েটা। ভেতরকার যন্ত্রণা চিত্রপট লুকাতে দাঁত কামড়ে ধরল নিম্ন ঠোঁট। মোহনীয় চোখ দুটো তখন জলে টাইটুম্বুর। বাবা তাকে এভাবে বলে দিল। ঘড়ির কাঁটা নির্দেশ করছে সময়, তখন বেলা 11:45। অফিসের সে ফ্লোরে কর্মরত উপস্থিত কর্মচারী বৃন্দ। তবে সকলে কিন্তু কর্মরত নয়, কেউ কেউ অফিসিয়াল কর্ম বাদ দিয়ে নিজ কর্ম সম্পাদন করে চলেছে। ফুসুর ফুসুর করছে নিজেদের মধ্যে, কেউ বা ফোনে ব্যস্ত তাদের সোনা বাবুর সঙ্গে প্রীতি আলাপ করতে। তাদের এই আলাপন যে আরেকজনের সহ্য হলো না, বুড়োজোড়ায় প্রকাশ পেল অসন্তোষ। তাই এলো চলন বলনে অভিজাত প্রকাশ করে এক কর্মচারীর সন্নিকটে এলো। সে কর্মচারী তখন উদ্বিগ্ন হয়ে ফোন আলাপে ব্যস্ত। বাবু, তুমি এখনো ব্যাটটি খাওনি? ও মাই গড, কত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, টি খাও বাবু, শরীর খারাপ করবে যে। তোমার কিছু হলে আমার কি হবে শুনে? ওপার্শ্বতে তার বাবু সোনা কিছু বলার পূর্বেই কর্ণপথে পৌঁছালো গম্ভীর বিদ্রুপাত্মক স্বর। বহুত দুঃখের সহিত কইতাছি সৌরভ মিয়া, কোম্পানির থেকে আমনেরে ঝাঁটা পেটা করলে আমাকেও করার কিছু হইতো না। অল্প বয়সী কর্মচারী সৌরভ সাহেব আটকে উঠলেন। তড়িৎ কান হতে মোবাইল সরিয়ে তাকালেন ডানে। দাঁড়িয়ে কোম্পানির জুনিয়র অ্যাকাউন্টেন্ট জনাব মুইজ হাসান। পরনে কয়েক রঙের সমারোহে তৈরি শার্ট, শার্টের ওপরে দুটো বোতাম উন্মুক্ত, ফলস্বরূপ দৃশ্যমান লোমশ বুকের অপরাংশ। পরিহিত জিন্স প্যান্ট বছর কয়েক আগের কেনা হলেও যথাসম্ভব যত্নে এখনও নিজ জৌলুস ধরে রাখতে সক্ষম। মুইজের বাঁ হাতে বেল্টের ঘড়ি, ডান হাতে ব্রেসলেট ও হ্যান্ডব্যান্ড, গলাতেও চেন শোভা পাচ্ছিল। মাথার চুলগুলো হাতের নিপুণতায় এলোমেলো হয়েও কেমন পরিপাটি রূপে সজ্জিত। হালকা চাপদাড়ি, শ্যামবর্ণ মুখশ্রী আরো সুদর্শন, নজর কাড়া করে তুলছিল। বছর 29-এর নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা নিজেকে যথেষ্ট পরিপাটি করে রাখতে পছন্দ করে। হয়তো আর্থিক সচ্ছলতা তাকে দাবিয়ে রাখতে চায়, তবে সে নিজ সামর্থ্য পেরিয়ে বেশ কিছুটা উচ্চ স্টাইল নিয়েই বরাবর চলাচল করে, যা কিনা অনেকের গা জ্বালানোর কারণ। দৃষ্টিকটু তাদের বৈষম্য মনোভাবে চোখ দুটোয়। সৌরভ বুঝে শুনে আস্তে ধীরে শুকনো ঢোক গিললেন। গেল রে গেল, এর চেয়ে কোম্পানির এই আধবুড়ো ম্যানেজার এলেও রক্ষে ছিল। এ যে সাক্ষাৎ খ্যাকশিয়াল। এই খ্যাক খ্যাক করে উঠল বলে ভাবতে না ভাবতেই হাতছাড়া হলো মোবাইল। আতঙ্কিত সৌরভ তৎক্ষণাৎ রে করে উঠলেন। স্যার, আমার মোবাইল। হয় আমনের মোবাইল? বাবু সোনার লগে পিরিতি আলাপ তো বহু পারলেন, এবার একটু কোম্পানির পানেও সুন্দর নজরে চান। গা জ্বালানো হাসি উপহার দিয়ে বলল মুইজ। সৌরভের হাস্য উজ্জ্বল মুখখানা অবলোকন করে কেমন যেন অশনি সংকেত টের পাচ্ছেন। তাই তো ফাঁকা লাগছে ভেতরটা। ঘাম গ্রন্থি হতে ছুটেছে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ এত ভয় হচ্ছে কেন? মনে হচ্ছে চারদিক হতে কতগুলো দানবীয় হাত তেড়ে আসছে। এই বুঝি কেড়ে নিল তার। কি সৌরভ মিয়া, সুপকে মুহে ঠাডা পড়ছে নি? না স্যার, আমি তো। আর হলো না বলা। ত্বরান্বিত এক লহমায় সৌরভ পানে বেশ কতখানি ঝুঁকে গেল মুইজ। দুজনের চোখে চোখ স্থির। সৌরভের চেয়ারের দুহাতল বন্দি, মুইজের হাতের শক্তপোক্ত অবদ্ধ থাবায়। সৌরভ নিজেকে এক ক্ষুদ্র হরিণ শাবক ভেবে অসহায় বোধ করছিলেন। সামনেই যে দাঁড়িয়ে বনের রাজা, যে কোনো মুহূর্তে ঘাপুস করে গিলে নিল বলে।
সৌরভ মিয়া, গত মাসে কোম্পানির প্রোডাকশন কস্ট কত ছিল জান? সৌরভ তার হতবিহব্বল নয়নজোড়া বলিয়ে যাচ্ছিলেন। মুইজের মুখশ্রীতে ওনার চোখে মুখে শোভা পাচ্ছিল ভয়াবহ ভীতি, যে ভীতি তার আত্ম অবধি কাঁপিয়ে তুলছিল। ওনার দুগাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। দুর্ভাগ্যজনকভাবে সে ঘাম মোছার মতো স্বাভাবিক অবস্থায় নেই উনি। এক শক্ত পাথরে পরিণত হয়েছেন যেন। প্রোডাকশন কস্ট, হঠাৎ মুইজ হাসান স্যার এ বিষয়ে কেন জানতে চাইছে? তবে কি সবটা আর ভাবা হলো না। হঠাৎই একটানে ঘোর হতে বেরিয়ে এলেন সৌরভ। ওনার শার্টের কলার এক ভয়াল থাবায় খামচে ধরেছে মুইজ। হিড় হিড় করে টেনে দাঁড় করালো। চোখের পলকে টানতে টানতে নিয়ে গেল নির্দিষ্ট গন্তব্যে। উপস্থিত বাকি সকলে এমন দৃশ্যের সাক্ষী হয়ে রীতিমতো স্তব্ধ। বেপরোয়া ঘাটতারা মানুষটি নিয়মকানুনের বিন্দুমাত্র পরোয়া না করে ফট করে বিনা দ্বিধায় প্রবেশ করল কোম্পানির এমডি এর কেবিনে। এর পরের মুহূর্তটা ছিল একদম অনাকাঙ্ক্ষিত, অবিশ্বাস্য, অকল্পনীয়। বীরের বেশে এলেন মুইজ, দোষীকে হাজির করলেন, নির্ভীক চিত্তে প্রমাণ সহকারে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। বয়স্ক এমডি তখন লজ্জিত। গত মাসে এই সৌরভের হিসাবে কারচুপির জন্য মুইজ হাসানকে দোষারোপ করা হয়েছিল, তার কর্মদক্ষতায় আঙ্গুল তোলা হয়েছিল, অথচ আসল দোষী সৌরভ। উনিই কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করে হিসাবে গন্ডগোল করেছিলেন, যার জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল মুইজ নামক মানুষটিকে। আজ আরও একবার প্রমাণিত হলো মুইজ হাসান শিক্ষায় পিছিয়ে থাকতে পারে, মাগার দক্ষতায় নয়। মুইজ, আই এম সরি বেটা, আমি পুরো বিষয়টা খতিয়ে না দেখেই তোমাকে 7 পাঁচ শুনিয়ে দিয়েছিলাম। বয়স্ক মানুষটা বড় স্নেহ করে এই সন্তান সমতুল্য মুইজকে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকেন। উনি মনে প্রাণে বিশ্বাস করেন কারিগরি সার্টিফিকেট দিয়ে নয়, বরং মানুষের কর্মদক্ষতা দিয়েই দেশকে উন্নতির বিশাল উঁচু শিখরে পৌঁছানো যায়। তাই তো মুইজ আজ ওনার বিশ্বস্ত কর্মচারী। অথচ এই মুইজ কিন্তু শিক্ষাগত দিক থেকে বেশ দুর্বল। এমডি স্যার এই মুহূর্তে বেশ লজ্জাবোধ করছেন। উনি গতবার প্রকৃত বিষয়টা তদন্ত না করেই ছেলেটাকে বেশ কথা শুনিয়ে ফেলেছিলেন। কি করে? স্যার, এই মুইজ হাসান হয়তো জন্মাইছে বস্তিতে, তয় মরবে ইনশাল্লাহ স্বস্তির শ্বাস ফেললা। একখান সাজান গোসান জীবন কাটাইয়া ফের মরমু। এর লাইগা যা যা করণ লাগে মুই করুম। মাগার সিটারি বাট পারি না, এই বিশ্বাস খান হগল সময় রাখবার পারেন। প্রচুর আত্মবিশ্বাসের সহিত কথাগুলো বলে ফেলল মুইজ। ওর মুখভঙ্গি, কথার ধরনে প্রকাশ পাচ্ছিল দৃঢ়প্রত্যয়ী মনোভাব। ভ্রুদয়ের নিচে থাকা আধারিয়া নিরংশু চোখ দুটো প্রকাশ করছিল তার সততা, দৃঢ়চেতা ভাব। সে যে এক সংকল্প গ্রহণ করেছে আজ থেকে বহু বছর পূর্বে। হয়তো জন্মেছি গরিবের ঘরে, তবে মরব গরিবকে অকাতরে দান করে। আজকের মুইজ হাসান গরিব, লাঞ্ছিত, তবে আজ থেকে 10 বছর পরে মুইজ হবে এক ব্র্যান্ড। ধনাঢ্যতা থাকবে তখন তার পদতলে, ইনশাল্লাহ। তমসায় আচ্ছন্ন গোটা ধরনী, গভীর নিদ্রায় মশগুল মনুষ্য জাতি। ঘুমের ঘোরে বেশ কাছাকাছি দুটো প্রাণ, মধ্যকার দূরত্ব হারিয়ে অজানায়। মুখ মেয়েটি তখন এক স্বর্ণালী স্বপ্নে বিভোর। চারিদিকে সুখের সমাহার, শুধু সুখ আর সুখ, আনন্দময় আমেজ। রংধনুর 7 রাঙা বাড়িতে ঠাঁই নিয়েছে সে মেয়েটি। সঙ্গী রূপে রয়েছে মা, তার জন্মদাত্রী মা। উৎফুল্ল চিত্তে মায়ের সঙ্গ উপভোগ করে যাচ্ছিল প্রাপ্তবয়স্ক উক্তি। তার মাও উপস্থিত প্রাপ্তবয়স্ক রূপে। দুজনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, অত্যন্ত রূপসী, নজরকাড়া। রঙিন শাড়ি পরনে তাদের, উন্মুক্ত কেশরাশি উড়ু উড়ু রূপে। মায়ের আদুরে হাতটি ধরে খিলখিলিয়ে হাসছিল উক্তি, উপভোগ করছিল সুখের উপঢৌকন। ঘুরে বেড়াচ্ছিল ঘরের এ প্রান্ত হতে ও প্রান্ত, ছুঁয়ে ছুঁয়ে দেখছিল লাল, নীল, সবুজ, হলুদ রংধনুর 7টি রং। স্বপ্নে বিভোর মেয়েটির খুশির ছটা প্রকাশ পাচ্ছিল ওর ঘুমন্ত মুখখানিতে। বড় উজ্জ্বল হয়েছিল মুখটি, অধর কোলে লেপটে মনোরম হাস্য আভা। শক্ত করে আঁকড়ে ধরে নিদ্রায় শায়িত স্বামীর হাতটি, দুজনে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে তলিয়ে। সমস্ত দুশ্চিন্তা, অশান্তি, ঝামেলা পালিয়ে। আকস্মিক জোরালো শব্দ, একবার, দুবার, 3 বার। তড়িৎ ঘুম থেকে ছিটকে বেরিয়ে এলো মুইজ, বসলো সোজা হয়ে। উক্তিও ঘুম ভেঙে হতবুদ্ধি নয়নে তাকিয়ে। কি হলো এটা? আধারে তলিয়ে তখন বসুধা, ঘুমে মগ্ন পরিবারের সদস্যরা। সে মুহূর্তে বাড়ির মূল দরজায় কড়া নাড়ার প্রবল শব্দ। একবার নয়, দুবার নয়, বরং 3 বার। ঘুম ভেঙে গেল অধিকাংশ সদস্যের। মুইজ উক্তি পানে এক ঝলক তাকিয়ে ত্রস্ত পায়ে বিছানা ত্যাগ করলো। ঘর থেকে গেল বেরিয়ে। কৌতূহলী উক্তির স্বামী মানুষটির পিছু নিল। ততক্ষণে বাড়ির মূল দরজায় জমায়েত হয়েছে জান্নাত, মোমেনা বেগম। মুইজ এগিয়ে গেল, অসন্তোষের সুরে বলল, রাত দুপুরে শুরু হইছেটা কি? এমন ব্যাককলের লাহান দরজা পিটাই কেডা? জান্নাত ভয়ার্ত কণ্ঠে বলল, ভাইয়া, চোর নাহি, চোর ডাকাইত কিন্তু কখনো কখনো আমনেতেই হানা মারে। মোমেনা বেগম পুত্রবধূকে দিলেন এক ধমক।
তোমার ওই পসাইন না মুখ খান বন্ধ কর্তা খালি আনাপ সানাপ কইতে থাহে। মই ভুল কিছু কইছিনি? হাসাই তো। অসমাপ্ত রইল বাগবিতণ্ডা। স্তব্ধ নয়নে তাকিয়ে জান্নাত, মোমেনা বেগম, উক্তিও কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে। সকলের অধরষ্টে কে যেন অদৃশ্য ফুল স্টপ বসিয়ে দিয়েছে। মুন্নি তখন চোখ কসলাতে কসলাতে ঘর থেকে বেরিয়ে এলো। বিরক্তিকর অনুভূতি প্রকাশ করে ঘুমে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, ওমা মাঝরাইতে ইয়া কি শুরু হইছে? বড় আপা। মুইজ বিস্ময়কর চাহনিতে তাকিয়ে মুন্নি চমকালো। ঘুম হতে ছিটকে বেরিয়ে এলো। দরজায় তাকিয়ে লক্ষ্য করলো আসলে বড় আপা দাঁড়িয়ে। মুইজ এক বিন্দু কালক্ষেপণ না করে বড় বোনকে আগলে নিল। যত্নশীল হাত দুটো বোনের কাজ জড়িয়ে ঘরে প্রবেশ করলো। উক্তিও এলে এগিয়ে। স্বামী স্ত্রী দুজনে মিলে এবারে জ্যেষ্ঠ কন্যা ময়নাকে চলতে সহায়তা করলো। তাকে নিয়ে প্রবেশ করলো মায়ের ঘরে, যেথায় থাকে মা ও ছোট বোন মুন্নি। ময়নাকে মাঝারি আকৃতির চৌকিতে বসানো হলো। উক্তি করার পূর্বেই স্টিলের গ্লাসে পানি ঢেলে আপার দিকে বাড়িয়ে দিল মুইজ। ময়না দুর্বল হাতে গ্লাসটা ধরল, তবুও গ্লাস ছাড়ল না মুইজ। যতন করে বোনকে পানি পান করতে সহায়তা করলো। ক্ষুদ্র আচরণ মুগ্ধ করলো উক্তিকে। তবে এ মুহূর্ত মুগ্ধতার নয়, বরং সমবেদনার। বড় আপার শারীরিক অবস্থা থেকে উক্তি চরম দুঃখিত। একই হাল হয়েছে আপার। আপাকে ইতিপূর্বে সে একবারই দেখেছে, তাদের বিয়ের দিন। আপা দেখতে কৃষ্ণবর্ণ, তবে ওনার চেহারায় আলাদাই এক গ্লো বিদ্যমান, যার জন্য শুধু দেখতেই চায় মন। মমতাময়ী লাগে। আজ সে আপার কি দুরবস্থা, ময়নার চুলগুলো এলোমেলো হয়ে খোপা হতে বেরিয়ে এসেছে। ডান চোখের কিনারে কালশিটে দাগ জায়গা করে নিয়েছে। দুগালে বড় বড় আঙ্গুলের ছাপ, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল কোনো ব্যক্তির নির্দয় নির্মম অমানবোচিত আচরণের শিকার হয়েছেন আপা। কিন্তু কার? আপা ঠিক আছোস? উদ্বিগ্ন মিহিস্বরে শুধালো মুইজ। হালকা কৃত্রিম হাসি অধরে ঝুলিয়ে মাথা নাড়লেন ময়না। তবে এ হাসিতে মন গলল না মুইজ হাসানের। দাঁতে দাঁত পিষে শুধালো সে, কুত্তার বাচ্চাটা কই? ভয়চকিত নজরে তাকিয়ে ময়না হারিয়ে মুখের বলে। উক্তি কিছুই বুঝতে পারল না, অর্থহীন তাকিয়ে শুধু। তবে এত সবের ভিড়ে অনুপস্থিত মুইজের বড় ভাই মারুফ যাওয়ার দৃষ্টি এড়ালো না। ঘড়ির কাঁটা স্থির নেই, একটু একটু করে সময় অতিবাহিত হচ্ছে। ঘরমায় পায়চারি করে চলছে উক্তি। চিন্তা নিমগ্ন মনটা ছটফট করে চলছে। এখন সময় রাত্রি 3:30। মানুষটা সেই যে রাগান্বিত রূপে বেরিয়ে গেল, এখনো ফিরল না। অমন হুড়ুম গুড়ুম করে গেল কোথায়? কাউকে তাড়া করতে গেল কি? তাই তো মনে হলো। তবে বাড়ির অন্য কেউ কেন বাধা দিল না? তারা এতটা নিশ্চিন্তে থাকছে কি করে? চিন্তায় যে ওর হাপিত্তেশ করার মতো অবস্থা। মানুষটা যেখানেই আছে ঠিক আছে তো? মানব মন বড়ই উদ্ভিদ। এর ছলাকলা বোঝা সকলের কর্ম নয়। এই তো বিগত কিছুদিন পূর্বের কথা। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিচু জাতের এক মানুষের সঙ্গে বিয়েটা হলো, যাদের সঙ্গে আকাশ পাতাল তফাৎ উক্তির। স্বাভাবিকভাবেই এ মানুষটা তার পরিবারকে মানতে ওর অসুবিধা হচ্ছিল। মহিজ মানুষটাকে দেখলেই কেমন ভয় হয়। ওনার চাহনি বড় প্রখর, হৃদয়ের অঙ্গনে যেন রঙিন আলোপনা এঁকে যায়। দুরু দুরু করে কাপের সরল ভীতু হৃদযন্ত্রটা। বছর 19-এর উক্তি, শান্ত প্রকৃতির মেয়ে। ঝুটঝামেলা অশান্তি হতে শত দূরে যার বসবাস, সে মেয়েটাই এসে ফাঁসলো অশান্তির ইয়া বড় কূপে। স্বামী মানুষটাও কেমন যেন দেখতে গুন্ডা গুন্ডা লাগে। ভালোবাসায় সুন্দর করে কথা বলে না, পচা গালি দেয়। সে বেশ কয়েকবার গালি দিতে শুনেছে, দেখেছে লোকটার রাগ কতখানি ভয়ঙ্কর। মাত্র কদিনেই এত কিছুর সাক্ষী হলো উক্তি। আরো দিন তো পড়েই রয়েছে, তখন না জানি কি হবে। উক্তি নামক কোমলমতি মেয়েটা এই অস্থির অশান্ত পরিবেশে টিকে থাকতে পারবে তো, নাকি নীরবে নিভৃতে যাবে হারিয়ে? ভাবনা জাল এলো পাথারি, রূপে বিচ্ছিন্ন হলো। ঘরে প্রবেশ করলো একজন। উক্তি অনুভব করতে পারলো। ঘুরে দাঁড়ালো পিছে। দাঁড়িয়ে স্বামী মানুষটি। মুইজ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উক্তি স্থির দাঁড়িয়ে। মায়াময়ী চোখ দুখানি বুলিয়ে যাচ্ছিল স্বামীর অবয়বে। মুইজের নিগুড় দুটো চোখ, অধরকালের দুর্ভদ্রতা, হালকা চাপদারি লুকোচুরি, সবটাই লক্ষ্য করলো। উপলব্ধি করতে পারলো ভেতরকার অবস্থা করুন। কেমন যেন ঘোর লেগে যাচ্ছে তার। মুইজ অবশ্য এদিকে অত খেয়াল দেয়নি। সে নাখুশ বদনে ভেতরে এলো, এগিয়ে গেল আলনার ধারে। লুঙ্গি হাতে নিতেই যাচ্ছিল, তখনই অকস্মাৎ ছুটে এলো উক্তি। স্বভাব সুলভ ভঙ্গিতে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু এক বলতে লাগলো ওকে। মুইজ চমকালো, হলো অপ্রস্তুত। কি বলছে মেয়েটা? সে যে সাইন ল্যাঙ্গুয়েজের শটাও বোঝে না। আশ্চর্যজনকভাবে তাদের এই 5 দিনের সংসার জীবনে এখন অবধি তেমন কথাই হয়নি। মানে উক্তিকে কিছু বলতে হয়নি, যা বলার বলেছে মুইজ, শুনেছে উক্তি। তাই তো সাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে ঠিকমতো পরিচিত নয় মুইজ। এই স্যামরি, কি কস? বুঝি না তো। উক্তি পুনরায় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলল। মুইজ বুঝলো না, যা তার চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। উক্তি হতাশ হলো বোঝাতে না পেরে।
চট করে কিছু এক মাথায় এলো। উজ্জ্বল বদনে বিছানায় ছুটে গেল মেয়েটা। বালিশের পাশেই মিলল কাঙ্ক্ষিত জিনিসটা, সেটি হাতে নিল। ফিরে এলো মুইজের কাছে। মুইজ প্রচন্ড অবাক, এ মেয়ে মোবাইল হাতে কি করছে, তাও দামি স্মার্টফোন। ঘোর কাটলো মানুষটার। উক্তি মোবাইলে কিছু লিখেছে, তাই দেখাচ্ছে স্বামীকে। মুইজ চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তাকালো সেথায়। মোবাইলের যান্ত্রিক পর্দায় তখন প্রদর্শিত হচ্ছে, আপনার হাতে কি হয়েছে, ব্যথা পেলেন কিভাবে? মোবাইল পাইছস কই? প্রশ্নের বিপরীতে সম্পূর্ণ বিপরীত প্রশ্নের সম্মুখীন হয়ে চমকালো উক্তি। মুইজ ওর মোবাইলটা এক প্রকারে ছিনিয়ে নিজ হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, অপ্পো মোবাইল। কেটা দিছে? বাপ না ওই হারামি ভাই? হতভম্ব উক্তি হাত নাড়িয়ে কিছু বলল। বাপ? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুইজ। উক্তি ইতিবাচক মাথা নাড়ালো, হ্যাঁ বাবাই দিয়েছে। কলেজ লাইফে ওঠার পর মিলেছিল নিজস্ব মোবাইল। ওরও এক ইতিহাস রয়েছে, যা স্মরণে আসায় মনের আকাশে ঘনীভূত হলো কালো কুচকুচে মেঘমালা। উক্তির উত্তরে মোটেও খুশি নয় মুইজ, শীতল স্বরে বলল, বাপের বাড়ি ছাইরা আইসস তুই। তোর একমাত্র ঠিকানা হন এই বাড়ি। এই বাড়ির লোকে যেমনে চলে ফেরে তোরেও হেইয়া করতে হইবে, মাইনা নিতে হইবে। এহানে অত ঢ্যামনা ফুটানি চলতো না। হগলে চালাই বাটন তুমি বাপের বাড়ির আলগা ফুটানি দেখাইয়া চালাই বা ভ্যাপ্প, তা হইতো না। উক্তি নির্বাক দাঁড়িয়ে। জানা নেই এমন তোর কথার পৃষ্ঠে ঠিক কি প্রত্যুত্তর করা যায়। মুইজ হাতে থাকা মোবাইলে আরেক পলক তাকিয়ে মোবাইলটা ছুঁড়ে মারল বিছানায়। নিঃশব্দে যান্ত্রিক মুঠোফোনটি আছড়ে পড়ল বিছানা চাদরের আবরণে। উক্তি অবনত মস্তকে দাঁড়িয়ে আস্তে ধীরে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু একটা বলল। বুঝলো না মুইজ। সে নিষ্পলক তাকিয়ে দেখছিল ওই মায়াবিনী আদর আদর মুখখানি। অবনত মস্তকে দাঁড়িয়ে না, অবর্ণনীয় কিউট লাগছে দেখতে। ফর্সা গাল দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। রাগ হয়েছে নাকি অভিমান নেই জানা। জানার চেষ্টাটুকুও করল না ঘাড়তাড়া মুইজ হাসান, বরং স্বভাব সুলভ ক্যাটকেটে কণ্ঠে বলল, তুই অহন মুইজের বউ। এই মুইজ যা দিবার পারবো হেইয়াই চালাবি, নইলে চালাবি না। এরপরে ওই বাড়ির কোনো বালসাল মোর চক্ষু সীমানায় দেখবার চাই না, বুঝছস? জবাবের অপেক্ষা না করে মুইজ ব্যস্ত হয়ে পড়ল পোশাক পরিবর্তন করতে। এমন নির্লজ্জ আচরণে স্তব্ধ উক্তি ত্বরান্বিত ভঙ্গিতে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো। মানুষটার লজ্জা গ্রন্থিতে কি একটুও লজ্জা নেই? এভাবে ওর সামনেই ফটাফট পোশাক পরিবর্তন করে নিচ্ছে। ওদের মধ্যকার সম্পর্ক বোধহয় এ পর্যায়ের স্বাভাবিক হয়নি এখনো, তাই নয় কি? বৌমা তুমি হাসাই, তোমার এক বাপের মাইয়া তো। মাটিতে বিছানো বড় মাদুর, তাতে তরকারির কড়াই রাখছিল উক্তি। পরনে হলদিয়া শাড়ি, মাথা অর্থ আবৃত শাড়ির আঁচলে। শাশুড়ি মায়ের অবাঞ্ছিত প্রশ্ন শুনে যথেষ্ট অবাক হলো মেয়েটা। তাকালো ডানে। মোমেনা বেগম দুপা ছড়িয়ে বেশ আয়েসি ভঙ্গিতে মাদুরে বসে পান চিবোতে ব্যস্ত উনি। পানের পুরনো এক ডালা কোলের ধারে রাখা। মুখ উক্তি শাশুড়ি মায়ের প্রশ্নের উত্তরে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলতে যাচ্ছিল। তখনই শোনা গেল, ও কি মা, তুমি এয়া কি কও? মোর ভাই বউ বুঝি কুড়াই পাওয়া? মুইজের বড় বোন ময়না ভাতের পাতিল হাতে সাথে উপস্থিত হয়ে কথাটা বলল। মোমেনা বেগম মেয়ের কথাই বললেন, কইতাহারি মাইয়া বিয়া দিয়া হেরা তো ভুললাই গেছে গা। একবার খবর লইতেও দেখলাম না। আপন মাইয়া হইলে হেয়া পারতো, খবর লইতো না। ময়না অসম্মত হয়ে বলল, তুমি যে কি কও না মা, উক্তির বাপ ভাই আছে, হেরা হাসাই ওর বাপ ভাই, নহল না। তোলে খোঁজ খবর লয় না কা, ফিরতি নাই ওরে তো নিল না। ময়না মাকে আশ্বস্ত করে বলল, নিব নিব, তুমি এত চিন্তা করো না তো। মোমেনা বেগম পান চিবোতে চিবোতে বললেন, কে জানে এই মাইয়া কুড়াই পাওয়ানি, হয়তো বেজন্মা অনাথ। উক্তি যে এখানেই উপস্থিত, সবটা দেখছে শুনছে, তাদের যেন কোনো ভ্রুক্ষেপই নেই। দুর্ভাগ্যজনকভাবে উক্তি এখানেই উপস্থিত ছিল। সে সবটা দেখলো, শুনল। পিতামাতা থাকা সত্ত্বেও অনাথ উপাধি পেল, বেজম্মা তকমা পেল। অন্তরে অসহনীয় যন্ত্রণা। একের পর এক ছুরির খাতে ভেতরটা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুখে ডান হাতের তালু চেপে ধরল উক্তি। মনের গহীনে লুকায়িত প্রবল মনোবেদনা অশ্রুবিন্দু রূপে ঝরে ঝরে পড়ছিল। দ্রুত পায়ে ঘরের পানে ছুটল মেয়েটা। শাড়ির আঁচল মাথা হতে সরে গেল, লুটিয়ে পড়ল মেঝেতে। মেঝেতে গড়াগড়ি খেতে খেতে বাধ্যগত রূপে পিছু নিল অভাগিনী উক্তির। ধুলোমাখা পথে যথাসাধ্য দ্রুত গতিতে ছুটে চলেছে বাইকটা। তাতে আরোহী রূপে বসে জনাব মুইজ। বেলা শেষে রোদ্দুর ছুঁয়ে শ্যাম গরম ত্বক, চিকচিক করছিল বিন্দু বিন্দু ঘাম। শার্টের ওপরে দুটো বোতাম উন্মুক্ত। সেটা হতে উকিঝুঁকি দিয়ে খেলা করছিল বক্ষের উপরই ভাগ লাগোয়া চেনটি। পথ চলতে চলতে গন্তব্যে পৌঁছে গেল মুইজ। থামলো সেকেন্ড হ্যান্ড বাইক। বাইক স্ট্যান্ড করিয়ে নামলো মানুষটি।
পদযুগল ছিল জমিন। বাইকের চাবি জিন্সের বাম পকেটে ঢুকিয়ে নিল। আলতো করে ডান হাতের স্পর্শে বলিয়ে নিল চুলগুলো। চালচলনে বেশ আড়ম্বরতা বজায় রেখে হাঁটা শুরু করলো সে। প্রবেশ করলো স্থানীয় বড় বাজারে। পাশাপাশি সাজিয়ে রাখা কয়েক পদের ফল, লোভনীয় ফলগুলো দৃষ্টি আকর্ষণ করছিল পাশ কাটিয়ে যাওয়া মানুষগুলোর। দোকানদার বেশ ব্যস্ত সময় পার করছিল। একের পর এক ক্রেতা ক্রয় করছিল ফলমূল। সে সকল ক্রেতাদের ভিড়ে জায়গা করে নিল মুইজ। দাঁড়ালো, হাত বাড়িয়ে নিল একটি বড়ই। টপাটপ মুখে চালান হলো বড়য়ের অর্ধেক অংশ। দোকানদার ব্যস্ত ভঙ্গিতে আগত মানুষটির চেহারা লক্ষ্য না করেই বলে উঠল, ওই মিয়া, নাকেই নাই ফটাফট বড়াই খাইতেছেন কেন? মুইজ বাহাতে কান চুলকে বড়য়ের বাকি অংশ মুখে পুরে নিল। চিবোতে চিবোতে বলল। অসন্তোষের স্বরে বললেন দোকানদার। মুইজ বাহাতে কান চুলকে বড়য়ের বাকি অংশ মুখে পুরে নিল। চিবোতে চিবোতে দোকানদারকে বলল, কিননের লাইগাই তো আইছি, কেজি কত কইরা? দোকানদার চমকালেন, তাকালেন মুইজ পানে। সহসা বিগলিত হেসে উঠলেন উনি। আরে মুইজ ভাই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বড়য়ের বিচি থুতু ছিটানোর মতো করে ফেলে দিল মুইজ। বরাবরের মতোই রংচাটা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর মিয়া? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। বড়য়ের চোখের ইশারা করে মুইজ জিজ্ঞেস করল, কেজি কত? কয় কেজি নিতেন ভাই? আমি অহনই প্যাকেট কইরা দিতেছি। 1.5 দাও। আচ্ছা আচ্ছা। বেশ ত্রস্ত ভঙ্গিতে দোকানদার মানুষটি 1.5 কেজি বড়ই মেপে খসখসে শুভ্র প্যাকেটের আবরণে ঢেকে দিলেন। শুধলেন, আর কিছু লাগতো ভাই? মুইজ নেতিবাচক মাথা নেড়ে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। অপর হাতে নিল বড়য়ের প্যাকেট। দোকানদার ওর হাতে চেঞ্জ বাড়িয়ে দিল। মুইজ মাথা নেড়ে বলল, রাইখা দে, খোদা হাফিজ। আর কিছু বলার সুযোগ না দিয়ে তর্জনীয় মধ্যমা আঙ্গুলের সাহায্যে সালাম ঢুকে দিল মুইজ। অতঃপর শ্বেতা হতে প্রস্থান করল। দোকানদার পুলকিত নেত্রে ওর গমন পথে তাকিয়ে। হাতে চেঞ্জ টাকাটা জলজল করছে। পরন্ত বিকেল তখন। মিষ্টি এক রৌদ্রের আদর মেখে ধরনের কোলে বাজার সমাপ্ত করে হেঁটে যাচ্ছিল মুইজ। আশেপাশে চলাচলরত মানুষগুলোকে বেশ সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছিল। সহসা থমকে গেল পদদ্বয়। থামলো মুইজ, তাকালো হাতের বাম পাশের দোকানে। দাঁড়িয়ে কিছু এক স্মরণ করলো। ভাত সৃষ্টি হলো দুভ্রুয়ের সন্ধিস্থলে। অতঃপর আর বিলম্ব না করে অগ্রসর হলো সে দোকানদারের উদ্দেশ্যে। নিকষ কৃষ্ণ রজনী, উন্মুক্ত জ্বালানা গলিয়ে প্রবেশ করেছে ঈষৎ শীতল হাওয়া। বিছানায় বসে উক্তি, বালিশে ঠেকিয়ে স্মার্টফোন। ভিডিও কলে সংযুক্ত সে ভাবি নিশাতের সঙ্গে। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলছে ভাবির সঙ্গে। হাতের ইশারায় বলল, বাবা ভাই কেমন আছে? ওরা কি আমায় মনে করে? বড় করুণ সে প্রশ্ন। কোনো মেয়ের মুখে এমন প্রশ্ন কখনো না ফুটে উঠুক। নিশাত বুঝে উঠতে পারল না সে কি বলবে। সত্যি এটাই বলতে হবে যে, বোন, তুই আর কোনো মিথ্যা আশায় বুক বাঁধিস না। ভুলে যা সব, যেমন করে এরা ভুলে গিয়েছে তোকে। ভাবি চুপ করে আছো কেন? কিছু বলো। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল উক্তি। নিশাত কৃত্রিম হেসে বলল, আরে পাগলি, ওরা তোমায় ভুলে থাকতে পারে। আজ সকালেই তো তোমার ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করছিল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে মেয়েটা। সত্যি ভাইয়া তার খোঁজ দিচ্ছিল। এতগুলো বছরে প্রথমবারের মতো এমন চমৎকার ঘটলো। কি করে? সে দূরে আছে বলে কি ভাইয়ার পাষাণ মন গলতে শুরু করেছে? আবেগে আপ্লুত মেয়েটার শরীর মৃদুমন্দ কাঁপছিল। চোখের কোলে জলকণার আধিপত্য, ঠোঁটের কিনারায় মুগ্ধময়ী হাসি। নিশাতের কান্না পাচ্ছিল একমাত্র ননদিনীর খুশিটুকু অবলোকন করে। এ হাসি এক অকৃত্রিম খুশি। সবটার মূল উৎসই যে মিথ্যে, নকল। উক্তি বোন আমার, কাঁদে না, শান্ত হও। তোমার ভাইয়া বাবা তোমায় ভালোবাসে, খুব ভালোবাসে। এমন ভয়ঙ্কর মিথ্যে বলতে নিশাতের জিভে আটকে যাচ্ছিল। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছিল। তবু এই নিরীহ নিষ্পাপ মেয়েটির খুশি বজায় রাখতে মিথ্যেটা বলল সে। উক্তি হাতের স্পর্শে চোখের অশ্রু মুছে নিল। তবুও চোখে অশ্রু, ঠোঁটে খুশির আভা। চোখের ইশারায় বোঝালো, আর কাঁদছি না, এই তো থেমেছি। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাবিকে প্রশ্ন করলো উক্তি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া সে তো। নিশাত আর বলতে পারলো না, থেমে গেল অকস্মাৎ। বলা ভালো, থামতে বাধ্য হলো। কেননা পেছন হাতে শুধালো এক পুরুষালী কণ্ঠ। কার সাথে কথা বলছো? অত্যাধিক মাত্রায় চমকালো নিশাত। আটকে উঠল ভেতরকার কোমল সত্তা। গণ্ডস্থল শুকিয়ে খড়খড়ে চরে পরিণত হয়েছে। বক্ষস্থলের ওঠানামা অস্বাভাবিক। কম্পিত চিত্তে পিছু ঘুরে তাকালো নিশাত।
স্বামী জাওয়াত দাঁড়িয়ে, মুখশ্রী গম্ভীর। জাওয়াত নিষাদ পানে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো, কেড়ে নিল স্ত্রীর মোবাইলটি, তাকালো যান্ত্রিক পর্দায়। যা ভেবেছিল ঠিক তাই, এই অনাহত আপত্তি কল করেছে। কোন সাহসে কল করেছিস? কাটকাট গলায় প্রশ্নবিদ্ধ করলো জাওয়াত। উক্তি ভাইকে কদিন পর দেখলো, উৎফুল্লতা বিদ্যমান মেয়েটির গোটা মুখ জুড়ে। সে ভাবছিল ভাইয়া সত্যিই বদলে গিয়েছে, আপন করে নিয়েছে তাকে। তবে তার হলো কোথায়? অভাগানী যেদিকে যায় সেদিকেই শুধু লাঞ্ছনা গঞ্জনা। কল করেছিস কেন? নীরবতা সহ্য করতে না পেরে ধমকে উঠল জাওয়াত। সে ধমকের আধিক্যে ঘাবড়ে গেল দুপাশে অবস্থিত দুই নারী, নিশাত এবং উক্তি। উক্তি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলতে যাচ্ছিল। তখনই জাওয়াত বলে উঠল, কান খুলে শুনে রাখ উক্তি, তোর বিয়ে হয়ে গেছে। যেদিন যে মুহূর্তে তুই ওই ফকিন্নির স্ত্রী হিসেবে সাইন করেছিস, সেদিন সে মুহূর্ত থেকে তোর সাথে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। তুই না কোনোদিন আমাদের কেউ ছিলি, না এখনো আছিস। তুই আমাদের কেউ হোস না, জাস্ট আ বিগ ট্রাবল। বোবা মুখ মেয়েটি এমন অপ্রত্যাশিত আশ্চর্যজনিত ভালোবাসার রীতিমতো বাকরুদ্ধ, আরো নির্বাক। দুচোখে শুধুই কান্নার জলোচ্ছ্বাস, বুকে তীব্র বেদনা, তবুও ঠোঁটে ঝুলে এক টুকরো উজ্জ্বলতা। ভালো থাকুক ভাইয়া, মহান আল্লাহ ভালো রাখুক তার সকল আপনজনকে। হাতের ইশারায় সালাম জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে ফেললো উক্তি। মোবাইলটা তখনও বালিশে হেলান দিয়ে রাখা। উক্তি বসে, দৃষ্টি নিবদ্ধ জানালা গলি উন্মুক্ত ওই বিশাল আকাশে। এই অন্ধকার রাতের মতো তার জীবনটাও ঘোর অন্ধকারে তলিয়ে। সে কতই না লোভী, একটুখানি সুখ ভালোবাসার লোভে বারবার ভুল করে ফেলে, ভুলকে বিশ্বাস করে সঠিক মনে করে ফেলে। তবুও দূরীভূত হয় না কেন এই লোভ? কেন এক টুকরো ভালোবাসা পাওয়ার লোভে ধুকে ধুকে মরছে সে? সবার জন্য নয় ভালোবাসা, তার মতো অভাগীর জন্য তো মোটেও নয়। উক্তি আকাশপানে তাকিয়ে শব্দহীন হাসছে, অথচ চোখের কোল ঘেঁষে নামছে অশ্রু। গাল ছুঁয়ে চিবুক বিয়ে সে অশ্রুবিন্দু হারিয়ে যাচ্ছে গলার ভাঁজে ভাঁজে। চন্দ্রের মোহনীয় আলো ঝলমল করছে অভাগিনী উক্তির ঠোঁটে লেপ্টে থাকা বেদনা বেধুর হাস্যরেখায়। এই যন্ত্রণা কি ঘোরের দোরগোড়ায় উপস্থিত মানুষটির হৃদয় একটু হলেও ছুঁতে সক্ষম হলো? নতুন একদিনের সূচনা। পার্শ্ববর্তী কোথাও তুমুল হইচই চলছে, রান্নাঘরে বাটি নিয়ে লেগেছে সে ঝগড়া। উক্তি সবই শুনছে। পাশে উপস্থিত মানুষগুলো যারা খেতে বসেছে তারাও শুনতে পাচ্ছে। তবে নির্লিপ্ত বদনে খাবার খাচ্ছে সকলে। এমন পরিবেশে থাকতে গেলে যখন তখন নির্লিপ্ততা বেশ প্রয়োজন, না হলে টিকে থাকা মুশকিল হয়ে উঠবে। মরিচ খাচ্ছে এবং ব্যস্ত ভঙ্গিতে মোবাইল স্ক্রল করে চলেছে। সাধারণত তার বেশিরভাগ ব্রেকফাস্ট কাটে বাহিরে, ঘরে খাওয়ার সুযোগ খুব কমই হয়। আজ ছুটির দিন বিধায় সকাল সকাল ঘরেই দেখা মিলল। ছোট বোন মুন্নি অমলেট একটুখানি ছিঁড়ে এক নলা ভাতের সঙ্গে মেখে নিল, পুড়ে নিল মুখে। খাবার চিবোতে চিবোতে ছোট ভাইকে প্রসন্ন কণ্ঠে বলল, ভাইয়া মেল্লা দিন পর ডিম আনছো, আজ খাইয়া বেশ মজা পাইতাছি, থ্যাংক ইউ। মরিচ আলতো করে মাথা নাড়ালো, বলল না কিছুই। আর চোখে শুধু তাকালো স্ত্রীর আদুরে অবয়বে। দৃষ্টিনত করে ডিম ডাল দিয়ে খেতে ব্যস্ত মেয়েটা। একটু এদিক ওদিক তাকাচ্ছে না, বড় তৃপ্তি সহকারে খাচ্ছে। বিগত কদিন তৃপ্তি মেলেনি যে। মোমেনা বেগম ছেলেকে জিজ্ঞেস করলেন, ডিমের দাম এখন কমছেনি? না। এক বাক্যে উত্তর সারল মরিচ। মোমেনা বেগম ঈষৎ ভ্রু কুচকে বললেন, তয় আচাই না এতগুলা ডিম কেন না আনছো যে? আগে তো ডিম আননের কথা কইলেই সেট কইরা উঠতি, দাম বেশি, দরকার নাই, এইডা হেইডা। স্ত্রী উক্তি এ পরিবেশে এখনো মানিয়ে উঠতে পারেনি। এখানকার অনাড়ম্বর খাবার ওর মুখে রোচে না। ঠিক মতো খেতে পায় না মেয়েটা, খাবারে খুব কষ্ট হয়। পাখির মতো ঠুকরে ঠুকরে এক আড্ডু খেয়েই রেখে দেয়। কোনো বেলায় তৃপ্তি করে ভরপেটে খেতে পারে না। আর কেউ এসব লক্ষ্য না করলেও স্বামী মানুষটি ঠিক তা লক্ষ্য করেছে। তাই তো এবার বাজারে গিয়ে 2 ডজন ডিম কিনে এনেছে। বেতন পেলে পরের বার ভালো মাছ, 1 কেজি গরুর মাংস আর একটা ছোট মুরগি কিনে আনবে না। মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসেছে, নতুন পরিবারে ঠাঁই নিয়েছে। সর্বোপরি মুইজ হাসান জীবিত থাকতে তার স্ত্রী খাবারের কষ্টে ভুগবে অসম্ভব। দেহে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত সে এমনটা হতে দেবে না। নিজের মানুষগুলোকে ভালো রাখার, যথাসম্ভব সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। গরিব সে, অপারক, পঙ্গু নয়। ছুটির দিন আজ, শুক্রবারের শেষ দুপুর। লাঞ্চ সমাপ্ত করে সোফায় বসে জনাব কায়সার হামিদ। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি পাজামা, মাথায় অর্থ টাক, চোখে প্লাস পাওয়ারের চশমা, হাতে দেশের জনপ্রিয় এক পত্রিকা। বছর 60-এর মানুষটি পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। বয়স হয়েছে, চেহারায় তার ছাপ পড়েছে, তবে এখনো যথেষ্ট কর্মঠ, সামর্থ্যবান এই মানুষটি। রাজবাড়ি গোছের মানুষটিকে পরিবারের সকলে যথেষ্ট সমীহ করে চলে। পত্রিকায় মনোযোগী কায়সার সাহেব। সে মুহূর্তে পাশে এসে বসলো পুট্টু জাওয়াত, হাতে মোবাইল, তাতেই ধ্যান জ্ঞান দিয়া।
বাপ বেটা নিজেদের মতো করে অবসর কাটাচ্ছে। তন্মধ্যে বেজে উঠল কলিং বেল। জাওয়াত এক পলক দরজায় তাকিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো মোবাইলের স্ক্রিনে। একজন পরিচারিকা গিয়ে দরজা খুলে দিল। পুরুষালী কণ্ঠে সালাম শুনে পিতা ও পুত্র ঈশাদ চমকালো, তাকালো একে অপরের পানে। এরপর একই সঙ্গে দুজনে তাকালো দরজায়। হতভম্ব হলো সিনিয়র কায়সার এবং জুনিয়র কায়সার উভয়। তুমি? ফট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো জাওয়াত। তার বিপরীত দিকে এসে দাঁড়ালো অনাকাঙ্ক্ষিত অতিথি জনাব মুইজ হাসান। কপালে তর্জনী ও মধ্যমা ঠেকিয়ে সালাম ঠুকিয়ে দিল সে। জাওয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজর বোলালো ওই ছোটলোক ছেলেটার সারা অবয়বে।